প্রতিবেশী ভারতের সাথে আমাদের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4000 কিলোমিটার। প্রতিবেশী দুটি দেশের মধ্যে ছোট বড় মিলিয়ে আন্তর্জাতিক বা আন্তঃসামাজিক নদ নদী রয়েছে 55টি। এগুলোর কোনোটি সৃষ্টি হয়েছে নেপালে, কোনোটি তিব্বতে, কোনোটি ভারতে। নেপাল বা তিব্বতে সৃষ্টি নদ নদীগুলোকে ভারত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে হয়েছে। বড় প্রায় প্রতিটি নদীর উপরে গত 50 থেকে 60 বছরে ভারত 35টি বাঁধ নির্মাণ করেছে। এর কোনোটি করা হয়েছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, কোনোটি তাদের দেশের কোনো শাখা নদীর নাব্যতা বজায় রাখার জন্য, কোনোটি সেচের জন্য, কোনোটি বা রিজার্ভার সৃষ্টি করার জন্য। কিন্তু বাস্তবতা হলো এই দীর্ঘ সীমানার কোথাও ভারত আমাদের দক্ষিণে বা ভাটিতে নেই। তাই আমাদের দেশের ভেতরে বাঁধ বা কাউন্টার বাঁধ বসিয়ে আমাদের থেকে পানি ঠেলে ভারতে পাঠিয়ে দেব, এটা কোনোভাবেই সম্ভব নয়। যে কোনো নদীতে বাঁধ বসানোর অর্থ হলো ভাটি অঞ্চলের পানির সুষম অংশপ্রাপ্তিতে বিঘ্ন ঘটানোর সুযোগ সৃষ্টি করা। তাই আন্তঃসীমান্ত নদ নদীতে বাঁধ বসানোর জন্য কিছু আন্তর্জাতিক আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু ভারত এই আইনগুলো তোয়াক্কা না করে বা এই আইনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক বাঁধ নির্মাণ করে তাদের বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে পানির ন্যায্য অধিকার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে এবং করতেই থাকবে। ভারতের সাথে পানির ন্যায্য হিস্সা বা সুষম বন্টন নিয়ে যতগুলো চুক্তি বা সমঝোতা স্মারক বাংলাদেশ স্বাক্ষর করেছে, কোনোটি ভারত মানেনি। এই আলোচনাগুলো করার জন্য বাংলাদেশ যে প্রতিনিধি দল পাঠায় তাতে সাধারণত থাকেন আমলারা, বিশেষজ্ঞরা নন। যে আমলা মহিলা ও শিশু, যুব ও ক্রীড়া, ধর্ম মন্ত্রণালয় হয়ে হঠাৎ পানি উন্নয়ন বোর্ডের কর্ণধার হিসাবে পদায়ন হন। তিনি প্রশাসন বুঝেন, পানি শাসন বুঝেন না। কাজেই আলোচনা কতটুকু আলোকিত হচ্ছে তা তো ভাবাই যায়। এদিকে দিন যত যাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রীষ্মে তাপমাত্রা বাড়ছে, ফলে হিমালয় থেকে বরফ গলা পানির পরিমাণ বাড়ছে। এর সাথে যুক্ত হচ্ছে অতিবৃষ্টি। নদী ফুলে ফেপে বাঁধগুলোকে ঝুঁকিতে ফেলা মাত্রই হঠাৎ করে বাঁধ সম্পূর্ণ খুলে দিচ্ছে ভারত। খুলতে বাধ্য হচ্ছে, তা না হলে বাঁধগুলো পানির তীব্র চাপে ভেঙে পড়বে। এভাবে একেবারে পুরো বাঁধ না খুলে বেশি পানি জমে যাবার আগেই যদি অল্প অল্প করে কয়েকদিন ধরে খোলা হতো, ফ্লাশ ফ্লাড থেকে হয়তো রক্ষা পাওয়া যেত। ভাটি অঞ্চল জুড়ে নির্মিত অসংখ্য ছোট ছোট বন্যা রক্ষাকারী বাঁধগুলি হয়তো ধীরে ধীরে আসা পানির তোর সইয়ে নিতে পারত। এভাবে ভেসে যেতে হতো না। রাস্তা ভেঙে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তাও হয়তো হতো না। বাঁধ খুলে দেওয়া হচ্ছে। এই তথ্য ভারত বাংলাদেশকে আগাম জানানোর জন্য বাধ্য নয়। এমন কোনো চুক্তিও নেই এই দুই দেশের মধ্যে। কিন্তু এতে যেহেতু ভাটি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হবে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হবে, সর্বস্ব হারাবে, গবাদি পশুর ক্ষতি হবে, ফসল নষ্ট হবে, তাই এই তথ্যগুলো জানিয়ে দেওয়া হলো সভ্যতার পরিচয়। তবে বাংলাদেশের প্রশ্নে ভারত কবে সভ্য ছিল সেটাও তো প্রশ্নের বিষয়। আবার শুধু ভারতকে দোষ দিয়েই বা কী লাভ? আমরা কি নিজে ক্ষতি কম করছি? দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন করতে হলে অবকাঠামোগত উন্নয়ন করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রকৃতির সাথে খেলবো অথচ প্রকৃতিকে মর্যাদা দেব না, প্রকৃতির শক্তিকে আমলে নেব না, তা কি হয়? ঢাকা শহরের কথাই বলি, মাত্র 2-3 দশক আগেও শহরের আশেপাশে নিচু এলাকাগুলো ছিল ফ্লো জোন। অথচ মতিঝিল থেকে 20 মিনিট দূরে, এয়ারপোর্ট থেকে 10 মিনিট ড্রাইভ ইত্যাদি উঁচু এলাকা ভরাট করে গড়ে তোলা হয়েছে এই সিটি। আর ওই সিটি রিয়েল এস্টেট ব্যবসায়ীরা দখল করে ফেলেছে সব। শুধু ডেভেলপাররাই নয়, ঢাকা মহানগরীর সুপেয় পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আধারটিও দখল করা হয়ে গেছে। সারা দেশের পুকুর, খাল, বিল ভরাট হয়ে যাচ্ছে। নদীর পাড় দখল করে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা নয়তোবা আবাসিক এলাকা। তাহলে অতিবর্ষণে পানি যাবে কোথায়? নতুন নতুন মহাসড়ক নির্মাণ করা হচ্ছে, বড় বড় সেতুর অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হচ্ছে। অথচ একদিকের পানি অন্যদিকে সরে যাবার জন্য যথা উপযুক্ত সংখ্যক ড্রেনেজের ব্যবস্থা রাখা হয়নি। তাহলে বন্যার পানি সরবে কিভাবে? প্রায় 900 কোটি টাকা ব্যয় করে 30 কিলোমিটার সড়ক নির্মাণ করা হলো কিশোরগঞ্জের মিঠামাইনের হাওর এলাকায়। প্রয়োজনীয় পরিমাণ ড্রেনেজ সুবিধা নির্মাণ না করায় এখন একদিকে ভেসে ক্ষতি হচ্ছে ফসলের। যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তার বিপরীতে প্রতি কিলোমিটারে 30 কোটি টাকা ব্যয় করা কি যুক্তিসঙ্গত ছিল? এবার চলুন বাংলাদেশের বন্যার জন্য ডুম্বুর বাঁধ খোলাটা কতটা দায়ী সে সম্পর্কে আলোচনা করি। সত্যি কথা বলতে কি, ত্রিপুরা রাজ্যে বেড়াতে যাননি অথবা পানি সম্পদ নিয়ে কাজ করেন না এমন বাংলাদেশি মানুষেরা আজ থেকে 3 দিন আগেও ডুম্বুর বাঁধের নাম শুনেছেন কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। অথচ আজ
সবাই এই ডুম্বুর বাঁধ নিয়ে মেতে উঠেছে। যারা ত্রিপুরা বেড়াতে যান তারা ডুম্বুর হ্রদ, ডুম্বুর ঝর্ণা, ডুম্বুর ঝুলন্ত ব্রিজ, ডুম্বুর বাঁধ ইত্যাদি দেখতে যান। কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুমতি একটি আন্তঃসীমান্ত নদী, যার উৎপত্তি হল ত্রিপুরা রাজ্যের ডুম্বুর হ্রদ থেকে। বাংলাদেশের স্বাধীনতার পর ডুম্বুরের গুমতি নদীর উপর বাঁধ নির্মাণ করে একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। নির্মাণ শেষে এটি চালু করা হয়েছিল 1976 সালে। এই বাঁধটি সম্পূর্ণ খোলা হয়েছিল 1984 সালে, এরপরে 1993 সালে এবং এবার 2024 সালে মাত্র তৃতীয়বারের মতো এই বাঁধটি সম্পূর্ণ খোলা হলো। তবে অন্যান্য বাঁধসমূহ হঠাৎ করে খোলা হয়েছে বহুবার। আর এবারের কুমিল্লার বন্যায় ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের সৃষ্ট ডাকাতিয়া নদী ও গুমতি নদীর পাশাপাশি ভূমিকা রয়েছে। যাই হোক, ডুম্বুর এলাকাটি মোটামুটি পাহাড়ি এলাকা হওয়ায় উৎপত্তিস্থলের কাছাকাছি গুমতি একটি অত্যন্ত খরস্রোতা নদী। তবে বাংলাদেশে প্রবেশ করতে গুমতি নদীকে দক্ষিণে নয়, বরং ঢালু পথ বেয়ে পশ্চিম দিকে ঘুরে প্রায় 50 কিলোমিটার বয়ে সমতল পেরিয়ে আসতে হয় বলে স্রোত অনেকটা কমে যায়। গুমতি ধরে পানি যা এসেছে তা অতিবৃষ্টির পানি, ডুম্বুরের হয়তো নয়। ডুম্বুর থেকে সবচেয়ে কাছে মাত্র 5-6 কিলোমিটার দক্ষিণে হলো বাংলাদেশের খাগড়াছড়ি জেলা, কিন্তু পাহাড়ি অঞ্চল বলে এদিকে পানি আসতে পারে না। ফ্লাডের পানি কিছুটা পশ্চিমে ঘুরে পাহাড়ি ঢল বেয়ে নেমে ফেনী জেলার রামগড় বা আধারমানিক এলাকায় হয়তো এসেছে। কিন্তু সবচাইতে ক্ষতিগ্রস্ত এলাকা হলো পরশুরাম, যে এলাকায় পানি এসেছে মুহুরী নদী থেকে। এছাড়াও ত্রিপুরার পাহাড়ি এলাকায় সৃষ্টি ফেনী নদী বা সিলোনিয়া নদী ধরেও পাহাড়ি ঢল নেমে এসেছে ফেনী জেলায়। আসলে ডুম্বুরের প্রভাবে কিনা সেটি নিশ্চিতভাবে বলা মুশকিল। তাহলে এই অতিপ্লাবনের কারণ কি? বলা হচ্ছে এবার স্মরণকালের ভয়াবহতম বন্যা হচ্ছে। কয়েকটি ফ্যাক্টর এর জন্য দায়ী, তবে এর মূল কারণ হচ্ছে অতিবৃষ্টি। গত 15 বছরের হিসাবে কুমিল্লায় গোটা আগস্ট মাস জুড়ে গড় বৃষ্টিপাত হয়েছে 347 মিলিমিটার, আর ফেনীর পরশুরামে বৃষ্টি হয়েছে 403 মিলিমিটার। অথচ এবার 19 থেকে 22 আগস্ট এই মাত্র 3 দিনে কুমিল্লায় বৃষ্টি হয়েছে 445 মিলিমিটার এবং পরশুরামে 408 মিলিমিটার। সীমানার ওপারে ত্রিপুরায় এই 3 দিনে বৃষ্টি হয়েছে 490 মিলিমিটার। গত 80 বছরে এমন বৃষ্টি এই এলাকাগুলোতে হয়নি। এমনিতেই জুলাই মাসে নিয়মিত বৃষ্টি ও বন্যার ফলে এই এলাকাগুলোর নিচু জায়গাগুলো পানিতে ভরাট ছিল। আগস্টে এই হঠাৎ অতিবৃষ্টি এলাকাগুলো একেবারে ভাসিয়ে দিয়েছে। গুমতি, ফেনী, ডাকাতিয়া, সিলোনিয়া ইত্যাদি প্রতিটি নদী শেষ হয়েছে মেঘনা নদীতে। কিন্তু বঙ্গোপসাগরে একই সময়ে নিম্নচাপ সৃষ্টির ফলে পুরো দক্ষিণ অঞ্চলে অতিবৃষ্টি এবং একই সময়ে আবার পূর্ণিমা হওয়ার ফলে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চাইতে বেশি হওয়ায় মেঘনা দিয়ে পানি অন্যান্য সময়ের মতো স্বাভাবিকভাবে নেমে যেতে পারেনি, বরং বাড়তি জোয়ারের ঠেলায় উজানে চাপ ফেলেছে। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হচ্ছে বন্যার্তদের পাশে দাঁড়ানো। যার যতটুকু সামর্থ্য আছে যে যেভাবে পারেন সেভাবে মানুষের পাশে দাঁড়ান। হয়তো কিছুদিনের মধ্যেই বন্যার পানি নেমে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। ঘরে ফিরতে আরম্ভ করবে বানভাসী মানুষেরা। অনেকেই ফিরে দেখবে বাড়িঘর সর্বস্ব খুইয়েছে। তাদের পাশেও দাঁড়াতে হবে। প্রতিবন্ধী মানুষদের অতিরিক্ত সমস্যার কথা আমরা যেন ভুলে না যাই। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে দেশ জুড়ে। নদী দখল, খাল দখল, পানি দখল বন্ধ করে পুনরুদ্ধার করতে হবে। খালগুলো দ্রুত সংস্কার করতে হবে। প্রায় সব নদীর ব্যাপক হারে সুপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের প্রয়োজন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগুলো করতেই হবে। এর জন্য বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হবে। আর ভারতের সাথে সিরিয়াস বোঝাপড়ার প্রয়োজন রয়েছে।